যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থহীন বলছে ইরান। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণায় ইরানে বিজয় উল্লাস। আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেনি ইরান। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত। হরমুজ প্রণালীতে আরও অন্তত 3টি জাহাজে ইরানের হামলা। ইরানের অস্ত্র সহযোগীদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা। প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল সংকটে আমেরিকা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে আমেরিকা। তবে তিনি জানান, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নৌ অবরোধ চলবে। নিজের সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসলেন ট্রাম্প। 1.5 দিন আগে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে ইরানি অবকাঠামোতে হামলার হুমকি দেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সরে আসলেন কঠোর পথ থেকে। ঘোষণা দিলেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্প দাবি করেন, ইরান সরকার বর্তমানে চরমভাবে বিভক্ত হয়ে পড়েছে। যতদিন না ইরানের নেতা ও প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে একটি প্রস্তাব নিয়ে সামনে আসছেন এবং আলোচনা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে, ততদিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। তবে ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ বহাল রাখতে আমেরিকার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সেই সাথে সব পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতেও বলেছেন। ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, নৌ অবরোধ তুলে নিলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাবে তেহরান। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে ধন্যবাদ জানিয়েছেন। দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে বলে এক্সে এক পোস্টে আশা প্রকাশ করেন শেহবাজ শরীফ। এর আগে আমেরিকার নৌ অবরোধকে যুদ্ধের শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে থাকায় ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। তার উপর আলোচনা থমকে যাওয়ায় অস্বস্তি ঢাকার প্রচেষ্টা হিসেবেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে অর্থহীন বললেন ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি। বুধবার এই তথ্য জানায় আল জাজিরা। মাহদি মোহাম্মদি আরও বলেন, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি কঠোর সমালোচনা করলেন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার। বুধবার আল জাজিরার প্রতিবেদনে তিনি আমেরিকাকে পরাজিত শক্তি হিসেবে চিহ্নিত করেন। এছাড়া অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে এর জবাব অবশ্যই সামরিকভাবে দেয়ার হুঁশিয়ারিও দেন মাহদি মোহাম্মদি। তিনি আরও বলেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেয়ার সময় এখন চলে এসেছে বলেও মনে করেন তিনি। মূলত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে আমেরিকা। এরপরই এমন প্রতিক্রিয়া আসে ইরানের পক্ষ থেকে। এদিকে তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানায়, পাকিস্তানে আয়োজিত আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
যার ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করা কেবল সময়ের অপচয় বলে মনে করে ইরান কর্তৃপক্ষ। মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর বিজয় উল্লাসে মেতেছে ইরান। হুমকি হুঁশিয়ারি দিয়েও ইরানের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত নিজেই এই ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট। এই ঘটনাকে আমেরিকার ব্যর্থতা হিসেবেই দেখছেন তারা। যুদ্ধবিরতির সময় ফুরিয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এতে কোনো সাড়া শব্দই করেনি ইরান। শেষ পর্যন্ত অনেকটা নিরুপায় হয়েই যেন সম্প্রণোদিত হয়ে অনির্দিষ্টকাল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন তিনি। এরপরই ইরানের রাস্তায় নামে সাধারণ মানুষের ঢল। সেন্ট্রাল তেহরানে বিজয়ের প্রতীক মিসাইল স্থাপন করে ইরানের সামরিক বাহিনী। ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে সেই মিসাইল ঘিরে জড়ো হতে থাকেন সাধারণ ইরানিরা, ওড়াতে থাকেন জাতীয় পতাকা। রয়টার্স জানিয়েছে, ইনকিলাব স্কয়ারে প্রদর্শন করা মিসাইলটি ইরানের শক্তিধর ব্যালিস্টিক খোররাম শহর ক্ষেপণাস্ত্র। গত ফেব্রুয়ারিতে ইরানে একতরফা হামলা চালায় আমেরিকা ইসরায়েল। তবে অবিশ্বাস্য শক্তি নিয়ে পাল্টা প্রতিরোধে নামে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে শত শত মিসাইল ও ড্রোন ছোড়ে আইআরজিসি। এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর ব্যাপারে কোনো তৎপরতা দেখায়নি তেহরান। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে ইরানের জন্য বড় সফলতা হিসেবেই দেখা হচ্ছে। জলসীমায় অবরোধ, নিষেধাজ্ঞা, জাহাজ জব্দের মতো চাপও আলোচনার টেবিলে ফেরাতে পারেনি তেহরানকে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর হরমুজ প্রণালীতেও নিজেদের আধিপত্য আরও বাড়িয়েছে আইআরজিসি। 2টি জাহাজকে এরই মধ্যে জব্দ করার কথা জানিয়েছে বাহিনীটি। ইরানের বিরুদ্ধে আবারও কোনো আগ্রাসন চালালে তার ধারণাতীত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান আইআরজিসি কমান্ডার জেনারেল মৌসাভি। শত্রুদের সাথে যে কোনো সহায়তার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্কও করেন তিনি। এসব দেশের মাটি ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হলে সারা জীবনের জন্য তেল বাণিজ্যকে বিদায় জানাতে হবে বলেও হুঁশিয়ারি দেন মৌসাভি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিতের ঘোষণায় আমেরিকা ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা ও অচলাবস্থা কাটছে না। ইরান আমেরিকার যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আলোচনার চাপ বাড়াচ্ছে পাকিস্তান। হাই প্রোফাইল আলোচনার জন্য সব প্রস্তুতিও নিয়েছিল ইসলামাবাদ। বিমানে উঠতে প্রস্তুত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তবে বন্দরে অবরোধ ও জাহাজ জব্দের ঘটনার মতো ব্যাপক চাপেও নিজেদের অবস্থান থেকে এক চুলও ছাড় দিচ্ছে না ইরান। সোম ও মঙ্গলবার অপেক্ষার পর তেহরানের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের সম্ভাব্য সফর স্থগিতের কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও ইরানের পক্ষ থেকে সাড়া পেলেই যে কোনো সময় ট্রাম্পের নির্দেশে ভ্যান্সের বিমানে ওঠার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 2 পক্ষকে আলোচনার টেবিলে বসাতে মরিয়ার চেষ্টা শুরু করেছে শেহবাজ শরীফ সরকারও। অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও স্থায়ী চুক্তি না হলে শেষ পর্যন্ত সংঘাতই বিকল্প হয়ে উঠবে বলে সতর্ক করছে দেশটি। মধ্যপ্রাচ্যে যে কোনো সময় সংঘাত শুরুর মতো অনিশ্চয়তা এড়াতে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে ওয়াশিংটন তেহরানকে মুখোমুখি বসানোর প্রচেষ্টা জোরালো করছে ইসলামাবাদ। বিশ্লেষকরা যদিও বলছেন, দ্রুত আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যেই যুদ্ধে ফেরার সব প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান সরকারের ভয়াবহ দুর্দশা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলেও দাবি তার। তবে হরমুজ পরিস্থিতির আরও অবনতিতে শিগগিরই আমেরিকার যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আঞ্চলিক বিশ্লেষকরা। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইরানও। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলছেন, আকস্মিক আক্রমণের ষড়যন্ত্র এটি। আমেরিকার চাপের জবাব সামরিকভাবে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
দ্বিতীয় দফার শান্তি আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা নিয়ে এখনো চলছে ধোঁয়াশা। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়াতে একমত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা নিয়ে এখনো রয়েছে শঙ্কা, কারণ তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স বার্তায় জানান, ইরানকে আলোচনায় রাজি করানোর জন্য তার দেশ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক প্রতিবেদনে সিএনএন বলছে, ইসলামাবাদে শান্তি আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী তারার জানান, তেহরানের পক্ষ থেকে প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারী দেশটি। বলেন, পাকিস্তান ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, একই সাথে কূটনীতি ও আলোচনার পথ অনুসরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে বুধবার পাকিস্তান সময় ভোর 4:50। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনের স্থানীয় সময়ে শেষ হবে। আতাউল্লাহ তারার বলেন, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের আলোচনার টেবিলে আসার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার এক বিবৃতিতে আমেরিকা ও ইরান উভয় পক্ষকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়াতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা প্রদানের জন্য দায়ীদের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নেবে ইউরোপীয় দেশগুলোর জোট। লুক্সেমবার্গে অনুষ্ঠিত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। তিনি জানান, সমুদ্রপথে চলাচলে বিঘ্ন ঘটানো ব্যক্তিদের এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। নিষেধাজ্ঞা বৃদ্ধির পাশাপাশি ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করতে পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান জানান তিনি। হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই জোট তাদের সামরিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত ইরানকে আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম মেনে চলতে বাধ্য করাই ইইউর এই পদক্ষেপের মূল লক্ষ্য। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে আরও অন্তত 3টি জাহাজে গুলি চালিয়েছে ইরান। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস UKMTOর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হামলার কথা স্বীকারও করেছে ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা পরই হরমুজে থাকা 3টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ব্রিটেনের সামরিক বাহিনীর জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা UKMTO এমন দাবি তুলেছে। সংস্থাটি জানায়, বুধবার সকাল 7টার দিকে হরমুজে প্রথম কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে IRGC। কোনো সতর্কতা ছাড়াই জাহাজটিতে হামলা হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপরই পানামার পতাকাবাহী দ্বিতীয় আরেকটি কার্গো জাহাজে IRGCর হামলার দাবি ওঠে। রয়টার্স জানিয়েছে, ওমানের উত্তর পূর্বে রকেট প্রোপেলড গ্রেনেড হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার শিকার জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছে। এই সপ্তাহেই ওমান উপসাগরে ইরানের কন্টেইনারবাহী একটি জাহাজ জব্দ করে আমেরিকা। মঙ্গলবার ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি জাহাজও জব্দের কথা জানায় পেন্টাগন। এসব ঘটনার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। বুধবার হরমুজের জাহাজগুলোতে গুলির ঘটনা স্বীকার করেছে IRGC। বাহিনীটির নিয়ন্ত্রিত ফার্স ও তাসনিম নিউজ জানায়, জলপথটিতে নিজেদের আইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তেহরান। ইরানের দাবি, বারবার সতর্কবার্তা এড়িয়ে যাওয়ায় গুলি চালাতে বাধ্য হয় তারা। এর মধ্যেই 2টি জাহাজ জব্দের কথাও জানিয়েছে IRGC। এর আগে ইরানের সাথে আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে হরমুজ ও ইরানের বন্দরগুলোতে অবরোধের কথাও জানান তিনি। কেবল নিজেদের মুখ রক্ষার জন্যই ইরান হরমুজে অবরোধ চালু রেখেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে জলপথটিতে পাল্টাপাল্টি অবরোধ ও IRGCর গুলি ও জব্দের এই ঘটনা চলমান যুদ্ধবিরতির স্থায়িত্বকে শঙ্কায় ফেলছে। 2 দেশের যে কোনো আলোচনার সম্ভাবনাও এতে কমে আসছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
হরমুজ প্রণালী বন্ধের সুযোগ নিয়ে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে একটি প্রতারক চক্র। চক্রটির সদস্যরা নিজেদের আইআরজিসির কর্মকর্তার দাবি করে নিরাপদে জাহাজ পারাপারের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ভারতের জাহাজ সানমার হেরাল্ডে হামলার ঘটনাটি ওই চক্রের কারসাজির একটি অংশ। হরমুজ প্রণালীতে ইরানের গুলিবর্ষণের শিকার হওয়া ভারতীয় জাহাজটি সম্ভবত ক্রিপ্টো জালিয়াতির ফাঁদে পড়েছিল। ভুয়া ক্লিয়ারেন্স বা অনুমতি সংক্রান্ত বার্তার তথ্য প্রকাশ পাওয়ার পর ধারণা করা হচ্ছে জাহাজটির সাথে প্রতারণা করা হয়েছে। গত শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময় ভারতের বাণিজ্যিক জাহাজ সানমার হেরাল্ড ব্যাপক গুলিবর্ষণের শিকার হয়। সাথে সাথে জাহাজের ক্যাপ্টেন ইরানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন, জানান জাহাজটির হরমুজ পার হওয়ার অনুমতি রয়েছে। পাশাপাশি অনুমতি থাকার পরও গুলি করার কারণ জানতে চেয়ে ফিরে যাওয়ার সুযোগ দিতে অনুরোধ করেন তিনি। ইন্ডিয়া টুডে প্রশ্ন তুলেছে, যদি সানমার হেরাল্ডকে হরমুজ পার হওয়ার অনুমতি দেওয়া হয়েই থাকে তবে কেন তাদের উপর গুলি করা হলো? গ্রিক মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম মারিস্কস জানিয়েছে, তাদের ধারণা শনিবার যে জাহাজগুলোর উপর গুলি চালানো হয়েছে তার মধ্যে অন্তত একটি জাহাজ হয়তো প্রতারণার শিকার হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওই দিন দুটি ভারতীয় জাহাজের উপর গুলি চালানো হয়েছে, একটি সানমার হেরাল্ড এবং অন্যটি জাক আর্নাভ। এই ঘটনার পর ভারত সরকার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার একই দিনে আরও দুটি ঘটনার খবর পাওয়া গেছে। ফ্রান্সের একটি কন্টেইনার জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ক্রুজ শিপ মেইনশিপ 4কে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। মারিস্কস সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে প্রায় 2 মাস ধরে আটকে থাকা শত শত জাহাজ প্রতারকদের লক্ষ্যবস্তু হতে পারে। প্রতারকরা আইআরজিসি কর্মকর্তাদের পরিচয় দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পারাপারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি দাবি করছে। প্রতারিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তুর্কিকে লক্ষ্য করে ইরানের অন্তত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে নেটো। নিজেদের ভূখণ্ড রক্ষায় নেটো প্রস্তুত রয়েছে। যে কোনো মূল্যে নেটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। আমরা যে বিপদের সম্মুখীন তা অত্যন্ত ভয়াবহ। আর্কটিক থেকে ভূমধ্য সাগর, মহাশূন্য থেকে সমুদ্রের তলদেশ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক সাইবার হামলা, সব ক্ষেত্রেই এই ঝুঁকি বিদ্যমান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলছে, চায়নার সামরিক আধুনিকায়ন এবং পারমাণবিক কর্মসূচির সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এদিকে ইরান সন্ত্রাস ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। আপনারা তুর্কিতে এটি বিশেষভাবে অনুভব করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেটো 4 বার ইরান থেকে তুর্কির দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। আমরা এ ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং তুর্কি ও সকল মিত্র দেশকে রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন তা সব সময় করব। ইরানের অস্ত্র সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। মঙ্গলবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির সহযোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার ট্রেজারি বিভাগ। 2 সপ্তাহ যুদ্ধবিরতি শেষের আগ মুহূর্তে ইরান যখন সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আমেরিকা। ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ট্রেজারি বিভাগ। সহযোগীদের বিরুদ্ধে আনা হয়েছে তেহরানকে অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগ। মঙ্গলবার ট্রেজারি বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি শাসক গোষ্ঠীর পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে জড়িত থাকার অভিযোগে ইরান, তুর্কি এবং আরব আমিরাতের 14 ব্যক্তি, সংস্থা এবং বিমানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আমেরিকার অভিযোগ, তাদের আঘাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত যখন ক্রমেই কমে আসছে, তখন তেহরানের শাসক গোষ্ঠী তাদের উৎপাদন ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ক্রমবর্ধমানভাবে শাহেদ সিরিজের একমুখী আক্রমণকারী ড্রোনের উপর নির্ভর করছে ইরান। বৈশ্বিক নিরাপত্তার প্রতি ইরানের অব্যাহত হুমকির জবাবে এই নিষেধাজ্ঞাগুলো ইকোনমিক ফিউরি উদ্যোগকে সমর্থন করে।
এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার থেকে চাঁদাবাজি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নির্বিচারে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য ইরানি শাসক গোষ্ঠীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের 7 সপ্তাহে নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের এক বিশাল অংশ ব্যবহার করে ফেলেছে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, প্যাট্রিয়ট এবং থাডের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেকই শেষ হওয়ার পথে। ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আমেরিকার সমরাস্ত্র ভাণ্ডারে। 7 সপ্তাহের অভিযানে ওয়াশিংটন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেকই খরচ করে ফেলেছে। থিংক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ থেকে প্রায় 50% ব্যবহার করেছে। এছাড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই শেষ। প্রতিবেদনে আরও বলা হয়, গত 7 সপ্তাহে 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছাড়াও খরচ হয়েছে 30% টমাহক এবং অন্তত 20% SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ফুরিয়ে যাওয়া এই অস্ত্রের মজুদ আবার আগের অবস্থায় ফেরাতে 1 থেকে 4 বছর সময় লাগবে। যদিও পেন্টাগন দাবি করছে ইরানের হামলা সামলানোর জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত বোমা ও মিসাইল আছে। তবে চায়না ও রাশিয়ার মতো সমপর্যায়ের কোনো দেশের সাথে হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে বর্তমান মজুদ দিয়ে টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে CSIS। অস্ত্রের ঘাটতির এই খবরকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে পেন্টাগন। মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, আমেরিকার সেনাবাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি সামলানোর সক্ষমতা তাদের আছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তাদের নৌশক্তির মাত্র 10% খরচ হয়েছে। অন্যদিকে পরিস্থিতি বুঝতে পেরে অস্ত্র উৎপাদন 4 গুণ বাড়াতে বড় বড় কোম্পানিগুলোর সাথে বৈঠক করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজুদ বাড়াতে $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট চেয়েছে পেন্টাগন, যার একটি বড় অংশ খরচ হবে আধুনিক মিসাইল কেনায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, অস্ত্রের কোনো অভাব না থাকলেও ভবিষ্যতের কথা ভেবেই তিনি মজুদ বাড়াতে চান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের চাপ বাড়ছে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর। স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড এই চুক্তি বাতিলের দাবি তুললেও জার্মানি ও ইটালির আপত্তিতে বিষয়টি আটকে আছে। তবে 10 লাখেরও বেশি নাগরিকের গণস্বাক্ষর এই সংকটকে এখন আইনি রূপ দিয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এখন চরম অভ্যন্তরীণ চাপের মুখে। 2000 সালে সই হওয়া দুই পক্ষের বিশেষ বাণিজ্যিক চুক্তিটি স্থগিত করার দাবি উঠেছে। স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এই চুক্তি বাতিলের জন্য আনুষ্ঠানিকভাবে জোটের ওপর চাপ দিচ্ছে। এই চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উভয় পক্ষের সম্পর্ক পরিচালিত হবে মানবাধিকারের ভিত্তিতে। সমালোচকদের অভিযোগ, গাজায় ৭১,০০০-এর বেশি মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক আদালতের পর্যবেক্ষণ সত্ত্বেও ইসরায়েল এই শর্ত বারবার লঙ্ঘন করেছে। এছাড়া পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার বিষয়টিও চুক্তির পরিপন্থী। ইসরায়েল আন্তর্জাতিক আইন সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মানবাধিকার প্রশ্নে কোনো বিচ্যুতি ঘটলে সেটি হবে ইউরোপিয়ান ইউনিয়নের নীতিগত পরাজয়। বিষয়টি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। 10 লাখের বেশি ইউরোপের নাগরিক চুক্তি বন্ধের দাবিতে স্বাক্ষর করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের আইন অনুযায়ী এই জনদাবির বিপরীতে কমিশন সিদ্ধান্ত জানাতে বাধ্য। সেই সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 7টি সংস্থা ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের দাবি জানিয়েছে। তবে এই ইস্যুতে ইউরোপ এখন 2 ভাগে বিভক্ত। জার্মানি, ইটালি এবং হাঙ্গেরি এই চুক্তি স্থগিতের বিপক্ষে। তাদের মতে কঠোর ব্যবস্থার চেয়ে গঠনমূলক সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত। আইসিসি কর্তৃক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও এই বিরোধের কারণে প্রস্তাবটি আপাতত আটকে আছে। তবে ইসরায়েলের ওপর মনস্তাত্ত্বিক চাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
প্রায় 2 দশকের অপেক্ষা শেষে গাজায় বইছে ভোটের হাওয়া। গাজার দির আল বালাহ শহরে আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। হামাসপন্থী প্রার্থীদের অংশগ্রহণ থাকা এই নির্বাচন গোষ্ঠীটির জনপ্রিয়তা যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধের ডামাডোলের মধ্যেই এক ব্যতিক্রমিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে দির আল বালা শহর। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের হাত থেকে বেঁচে যাওয়া গাজার অন্যতম এই শহরে আগামী সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। 2006 সালের পর গাজায় এটিই প্রথম কোনো নির্বাচন। এবারে নির্বাচনে হামাসপন্থী বেশ কয়েকজন প্রার্থী থাকায় গোষ্ঠীটির বর্তমান জনপ্রিয়তা যাচাইয়ের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 34 বছর বয়সী ভোটার আডহাম আল বারদিনি বলছেন, জন্মের পর থেকে এমন সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। আমার 20 বছরের জীবনে এই অনুভূতি আমি প্রথমবারের মতো পেতে যাচ্ছি। জন্মের পর থেকে শুধু নির্বাচনের কথাই শুনে এসেছি, কিন্তু নানা পরিস্থিতির কারণে কখনো তার হয়ে ওঠেনি। তবে এবার আমরা নির্বাচনে অংশ নেয়ার জন্য অত্যন্ত আগ্রহী। আমাদের ওপর চাপিয়ে দেয়া বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমরা। ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে হতে যাওয়া এই নির্বাচনে প্রায় 70,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যুদ্ধবিধ্বস্ত গাজার অন্যান্য অংশের তুলনায় কম ক্ষতিগ্রস্ত হওয়ায় দির আল বালাকে এই নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী 25 এপ্রিল মোট 12টি কেন্দ্রে খোলা মাঠ এবং তাঁবুতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনে 4টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও হামাস আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বয়কট করেছে, তবুও বিশ্লেষকদের মতে স্বতন্ত্র বা হামাসপন্থী প্রার্থীদের জয়লাভের মাধ্যমে গোষ্ঠীটি তাদের প্রভাব জানান দেওয়ার চেষ্টা করতে পারে। ফিলিস্তিন কর্তৃপক্ষের নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তা দেবে হামাস সহ সংশ্লিষ্ট সব পক্ষ। 2025 সালের যুদ্ধবিরতির পর থেকে গাজার উপকূলীয় এই অঞ্চলে হামাস তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। যুদ্ধের ভয়াবহতা সত্ত্বেও বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে গাজাবাসীর বড় একটি অংশ এখনও হামাসকে সমর্থন করে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের অস্থিরতার পর এই পৌর নির্বাচন গাজার রাজনৈতিক ভবিষ্যতে কতটা প্রভাব ফেলে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।